আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। না, কেন জানি এখন ও অনেক ভদ্র হয়ে গিয়েছে বলে ভাবতে লাগলো। কি অদ্ভুত, উনি শুধু রবিতের কথাই বলে যাচ্ছেন, রায়েত সম্পর্কে কি কিছুই বলেনি? ওর ভাবনায় বিঘ্ন ঘটিয়ে মিসেস রহমান বললেন, তাই ভালো। আগে যে কি চিন্তায় থাকতাম ওকে নিয়ে। একটা মাত্র ছেলে আমার, তাও যদি এত কেয়ারলেস আচরণ করে তাহলে কেমন লাগে বলো তো? ওনার কথা শুনতে শুনতে যেন মাহিন বিদ্যুৎ চমকের মতো চমকে উঠল। বিস্ময়াবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসেস রহমান ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলেন, কি হলো, এত অবাক হলে যে? মাহিন উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করে, মানে একমাত্র ছেলে? মিসেস রহমান কাটা সবজিগুলো একত্রে করে একটা বলে রাখলেন। এবার ওপরের কাবার থেকে বিভিন্ন ধরনের সস বের করতে করতে বলল, হ্যাঁ। মাহিন তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, কিন্তু আপনার দুই ছেলে রাবিত ও রায়েত? মিসেস রহমান এবার পিছনে ঘাড় ঘুরিয়ে মাহিনের দিকে আবার চাইলেন এবং শান্ত কণ্ঠে বললেন, আমার এক ছেলে রাবিত। বলেই আবার দৃষ্টি ফিরিয়ে নিলেন। কিন্তু মাহিনের মুখমণ্ডল হতে বিস্ময় কাটল না। ঠিক বুঝে উঠতে পারল না কি থেকে কি শুনল। সব হিসেবই হঠাৎ এলোমেলো হয়ে গেল। রহস্য রায়েতকে নিয়ে সর্বদাই ঝুলেছিল। অনেক প্রশ্নই মনে জমা হয়েছিল, তবে তাকে দেখে তো বোঝার উপায় ছিল না। মিসেস রহমানের বলা কথাটা ঠিক কি মানে দাঁড়ায় তাও মাথায় আসছে না। ও আর কিছু না বলেই সোফায় গিয়ে বসল। অল্প কিছুক্ষণ পর মিসেস রহমান ভেজিটেবিল সালাদটা এনে টেবিলে রাখলেন এবং নিজেও বসলেন। এতক্ষণে ক্যারেল মিসেস মাদির সঙ্গে ভালোই গল্প জমিয়ে ফেলেছে, কিন্তু মিসেস রহমানের কথাটা মাহিনের গলায় কাটার মতো আটকে রইল। আর কিছু যে মিসেস রহমানকে জিজ্ঞেস করবে তাতেও মন সায় দিল না। নিশ্চুপ বসে চারিপাশে চোখ বুলাতে বুলাতে ভাবল, আসলেই এটা অবিশ্বাস্য। রাবিতের ছবি আছে কিন্তু রায়েদের ছবি কোথাও দেখলাম না। মিসেস রহমান শুধুই রাবিতের কথা বলে যাচ্ছেন, রায়েদের কথা একবারও মুখে আনলেন না। আর এখন কিনা বললেন রায়েদ ওনার ছেলেই না। এখানে তো সবাই গোলমাল। কোথা থেকে কিসের গোলমাল কিছুই তো বুঝলাম না। আর আমিও কি পাগলের মতো এটা ভাবছি নাকি? আসলে ওটার সাথে এটার সংযোগ থাকতে পারে। সেই কালো চিরকুট, ওটায় যা লেখা ছিল তার সাথে যদি মিলিয়ে দেখি তাহলে একটা সূক্ষ্ম সম্ভাবনা থাকে দুটো ঘটনা একে অপরের সঙ্গে মিলে যাওয়ার। ভাবতে ভাবতে মিসেস রহমানের দিকে তাকালো। উনি মিসেস মাদির কথাই হাসছেন। কি মিষ্টি লাগছে তাকে, কি মিশুক তিনি। ওদের বয়স কম, ওনার তো বয়স হচ্ছে। ওদের থেকে অধিক অভিজ্ঞ, তবুও একদম সমবয়সী, বন্ধুর মতো আচরণ করেন। মাহিন আবার ভাবতে লাগলো, মিসেস রহমানের মতো মানুষ এতটা নিষ্ঠুর আচরণ করতে পারেন না। এটাই তো একটা জিনিস যেটা মিলছে না। কিন্তু চিঠিটা যদি সত্যি রায়েত লিখে থাকে তাহলে তো সিরিয়াসলি ও একটা সাংঘাতিক পরিস্থিতিতে রয়েছে। এতদিন ওর সাথে ঘুরে বেড়ালাম, ভাবলাম কতই না ভালো বান্ধবী আমি ওর, কিন্তু ওর জীবনে এত কিছু চলছে সে সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু এসব হলেও কেন হচ্ছে? ও এমন কি দোষ করেছে এটা ও নিজে বলবে বলে তো মনে হয় না, কিন্তু রাবিক বলতে পারবে। এত কিছু জানার পরও আমার সামনে মুখ খুলতে বাধ্য। তারপর আরো আধা ঘন্টা ওরা ওখানেই বসে থাকলো। প্রায় 6:45 নাগাদ বের হওয়ার জন্য উদ্যত হলো ওরা। এবার মিসেস রহমান ও মিসেস মাদিহ আন্তরিকতার সঙ্গে ওদের বিদায় জানালো। বাইরে এখনো পূর্ণ দমে সূর্য নিচের দীপ্তি ছড়িয়ে চলেছে। সূর্য ডুবতে এখনো দেরি আছে। রায়েদের বাড়ি থেকে বের হয়ে ক্যারেল ও মাহিন বিদায় নিয়ে নিজ নিজ পথ ধরল। তবে মাহিন ধীরে ধীরে ভাবনার জগতে ডুবে থেকে হাঁটতে লাগলো। অবচেতন মনই ওকে সাবধান করে রাস্তা ধরে নিয়ে চলল। আশেপাশের গাড়ির হর্ন, হইচইয়ের শব্দ কোনো কিছুই ওর কর্ণকুহরে প্রবেশ করছে না। ও পিঙ্কো বুলেভার্ড ত্যাগও করেনি কখনো। তার পূর্বেই সেলফোনটা বের করলো এবং র্যাবিট লেখা কন্ট্যাক্ট নাম্বারটা বের করে ডায়াল করলো। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর কল রিসিভ করা হলো। ধরেই ওপাশ থেকে রাবিতের কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কে? মাহিন শান্ত কণ্ঠে বলল,
আমি মাহিন। ওপাশ থেকে উৎফুল্ল কণ্ঠে বলল, ও তুমি? কিরে বাবা, আজ তুমি আমাকে ফোন দিচ্ছ? জীবনও তো আমাকে কোনোদিন ফোন দিতে দেখলাম না। মাহিন বলল, হ্যাঁ দিচ্ছি। আমার নাম্বার তোমার কাছে সেভ নেই? না, তুমি তো কখনো আমাকে দাওনি। ও হ্যাঁ, আচ্ছা তুমি কোথায় আছো? কিছুক্ষণ ওপাশে থেকে তারপর বলল, আমি তো লেক্সির সঙ্গে প্যাসিফিক পার্কে আছি, কিন্তু কেন? মাহিন একটু দ্বিধা করলো, তবু বলল। তুমি আমার সাথে দেখা করতে পারবা এখুনি? ওপাশ থেকে অবাক স্বরে বলল, কি এখনই তুমি দেখা করবা? কিন্তু হঠাৎ হয়েছেটা কি? মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল। কিছু না, তুমি দেখা করো, তারপর কথা বলছি। ওপাশ থেকে তৎক্ষণাৎ বলল। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় দেখা করবা? মাহিন এক মুহূর্ত চিন্তা করলো, তারপর বলল, ডাস্কিং ডোনাটসে। কোন ডাঙ্কিন ডোনাটস? আরে ওই যে স্কুলের পাশেরটা, 2 নম্বর রোডে। ও আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছাচ্ছি। বলেই লাইনটা কেটে দিল। মাহিন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ঘড়িতে মিনিটের কাঁটা 6টা বেজে 16-তে। মাহিনের নিজের হাত ঘড়িতে দেখল ডোনেটের সুস্বাদু সুবাসে মোমো করছে চারিদিক। গোল গোল লাল টেবিলগুলো বেশিরভাগই ভরা। ট্রে ভরে ডোনেট নিয়ে ওয়েটাররা যাওয়া আসা করছে। যদিও এটা ডোনেট শপ, তবে এখানে অন্যান্য কমন আইটেমও পাওয়া যায়। মাহিন 1 কাপ আইটেমও অফার দেয়, কিন্তু রাবিতের কোনো খবর নেই। ঠিক 6টা 20 বাজে তখন রাবিত কাচের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। মাহিন সামনের দিকের একটা টেবিলেই বসে দরজার দিকে নজর রাখছিল। রাবিতকে দেখা মাত্রই হাত নাড়ল। রাবিত ওকে দেখতে পেয়ে এগিয়ে এসে আসলো এবং অপর পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলো। তারপর প্রথমেই ভ্রুকুচকে বলল, তোমাকে এত বিচলিত লাগছে কেন? মাহিন শান্ত হয়ে স্থিরভাবে বসে রয়েছে, তবে ওর চেহারায় অস্থিরতা ফুটে উঠেছে। ও শান্ত কণ্ঠে বলে উঠল, আমি তোমার বাসায় গিয়েছিলাম। রাবিত চমকে উঠে বলল। হঠাৎ আমার বাসায়? কি হয়েছে এখানে? রাবিতের উদ্বিগ্নতা দেখে মাহিনের চোখ সরু হলো। তীব্র কণ্ঠে বলল, আমি এখন যা যা বলবো তার মাঝে কোনো কথা বলবা না। বলে থামলো। তারপর বলতে শুরু করলো, আমি একদম স্কুলের প্রথম দিন একটা কালো চিরকুট পেয়েছিলাম। ওটায় কি লেখা ছিল জানো? প্রশ্নটা করেই থেমে গেল। রাবিত আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন বলল, যে সেটা লিখেছে তার মা তাকে নিজের ছেলে বলে মানেই না। এই কথাটা শোনা মাত্রই রাবিত বিদ্যুৎ চমকের মতো চমকে উঠল। তারপর উত্তেজিত কণ্ঠে বলল। মাহিন! ও আর কিছু বলার পূর্বেই মাহিন বলল, আমার কথা এখনো শেষ হয়নি। তো যেটা বলছিলাম, সেই চিরকুটে তার মনের অবস্থা, তার চারপাশের পরিবেশ পরিস্থিতি সবকিছুর কথাই বর্ণনা করা হয়েছে। এবং আজ জানো তো কি হয়েছে? তোমার বাসায় যাওয়ার পর দেখলাম মিসেস রহমান তোমার কথা তো বলছেন, কিন্তু রায়দের নাম পর্যন্ত মুখে আনছেন না একবারও। এবং আমি ওর কথা জিজ্ঞেস করতেই বললেন ওনার তো একটা মাত্র ছেলে, সেটা হলো তুমি। আমি নিশ্চিত ওই চিরকুটটা রায়দের ছিল। আবারও থামলো ও। এবার দীর্ঘশ্বাস ফেলল, বলল, এর কি ব্যাখ্যা দেবে তুমি? রাবিত স্তব্ধ হয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ চলে গেলে তবে কিছুই বলল না। তারপর ধীরে ধীরে বলল, তোমার সন্দেহই ঠিক। হয়তো ওটা ভাইয়েরও চিরকুট ছিল। তবে ভাই আমার আপন ভাই, এবং মা এমন কথা কেন বললো জানো? কারণ মা ভাইকে দেখতে পারে না। মাহিন স্তব্ধ হয়ে ভ্রুকুচকে চাইলেও রাবিত বলে গেল, হ্যাঁ, এই জন্যই ভাই যতটা সম্ভব মায়ের দৃষ্টি এড়িয়ে চলে। বেশিরভাগ সময় বাসায় থাকেই না, বাসায় থাকলেও কাউকে ফোন করার অনুমতি দেয় না। কখনো মায়ের চোখের সামনে যদি পড়েও যায়, মা যতই খারাপ আচরণ করুক, যাই করুক, ভাই কখনোই কিছু বলে না, সব কিছু মেনে নেয়। মাহিন উত্তেজিত হয়ে বলল, কিন্তু কেন কেন মিসেস রহমান রায়কে দেখতে পারে না? কি দোষ ওর? রাবিত দীর্ঘশ্বাস ফেলে স্তিমিত কণ্ঠে বলল। সেটা আমি বলতে পারবো না। মাহিন উত্তেজিত কণ্ঠে বলল, না, তুমি এখন চুপ থাকতে পারো না, তোমাকে বলতে হবে। রাবিত শান্ত কণ্ঠে বলল। আমি ভাইকে ওয়াদা করেছিলাম, সেটা ভাঙতে পারবো না। মাহিন দীর্ঘশ্বাস ফেলল, বিরসভাবে বলল। তাহলে কে আমাকে বলতে পারবে? রাবিত বলল, বাম্বের নাম মানে দাদি বলতে পারবে তোমাকে, যদি সে চায়। এছাড়া একমাত্র ভাইই নিজে বলতে পারে, কিন্তু আমার কাছ থেকে কিছু জানার আশা করো না। মাহিন দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপর ভাঁজ করে রাখা হাতে মাথা ঠেকালো। টেবিলের ওপর হাত দুটো জয় করে তার উপর মাথা রেখে বসে আছে ও। জানালার পর্দা উড়ছে বাতাসের ঝাপটায়।
নীরব কামরা, অদ্ভুত শীতল পরিবেশ। দেয়াল ঘড়িতে ঘন্টার কাঁটা 6টা ছুতেই মৃদু শব্দে ঘন্টা বাজতে লাগলো। রাশেদ মাথা তুলে চাইল, তারপর সোজা হয়ে বসলো। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভালো লাগছে না এমনিই বসে থাকতে, কিছু করতেও ইচ্ছে করছে না। কাজেই উঠে এলো চেয়ার ছেড়ে। সন্তর্পণে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রাবিদ সোফায় বসে মোবাইলের স্ক্রিনে ডুবে আছে। ও দৃষ্টি সরিয়ে পড়ল। কোথায় যাচ্ছ ভাই? রায়ের দরজার সামনে দাঁড়িয়ে জুতা পরতে পরতে বলল। একটু বাইরে থেকে বেরিয়ে আসছি। বলেই দরজা খুলে বেরিয়ে গেল। রাবিদ দরজায় নিঃশ্বাস ফেলে ভাবল, যাক, 1 ঘন্টার মধ্যে না আসলেও হলো। মাও তো এর মধ্যে ফিরবে না, এখনো সময় মতো আসলেই হলো। রায়েত প্রথমে নিজের সাইকেলটা বের করলো। তারপর সাইকেলে উঠে ধীরে ধীরে বাম দিকের রাস্তা ধরে চলতে লাগলো। রাস্তায় সব সময়ের মতোই যানবাহনের ভিড়, হইচই হচ্ছে, ফলে শব্দ দূষণ হচ্ছে। এসবের কোনো কিছুই যেন রায়েতকে স্পর্শ না করেই চলে যাচ্ছে। বিষণ্ণতার বেড়াচালে তমসাচ্ছন্ন মন, খালি খালি লাগছে সব কিছুই। ভাবছে, 2 দিন আগে আমাদের বাড়ি থেকে ঘুরে গেল, তারপরও ক্যারোটের দেখা মিলেছে, কিন্তু মাহিন যেন উধাও হয়ে গিয়েছে। স্কুলে আসে যখন, তাহলে আমি খুঁজে পাই না কেন? নাকি আমাকে এড়িয়ে চলছে? কিন্তু এতে আমাকে এড়িয়ে চলার মতোই বা কী হলো? এখনও কি সেই একই রুল ফলো করবে যে আমাকে কখনোই কিছু জিজ্ঞেস করবে না? কী ভেবে যে এমন করে কে জানে। মেয়েটাকে না দেখলেও তো কেমন কষ্ট হয়। উফ, গত সপ্তাহে টানা কয়েকদিন 24 ঘন্টা ওকে চোখের সামনে দেখতে দেখতে হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেল ও। এসব কথার যে কি মানে বের করেছে জানি না। কি যে চলছে ওর মাথায় যে কিছু জিজ্ঞেসও করে না, দেখাও দেয় না। ওর কি আমাকে দেখতে ইচ্ছে হয় না? ভাবতে ভাবতেই সাইকেল চালিয়ে সামনে চলে যাচ্ছিল। এত গাড়ির ভিড়ের মধ্যেও হঠাৎ খেয়াল করলো রাস্তার অপর পাশ হতে দ্রুত গতিতে সাইকেল চালিয়ে মাহিন আসছে। যদিও গাড়ির ভিড়ের মধ্যে খুব একটা সুবিধে করতে পারছে না ও। রায়দকে দেখা মাত্রই যেন মনের আকাশে কালো মেঘের আড়াল থেকে এক টুকরো রোদ উকি দিল। তৎক্ষণাৎ সাইকেল ঘোরালো এবং আরেকটু সামনে এগিয়ে গেল। একটা কালো মার্সিডিজের সামনে দিয়ে রাস্তার অপর পাশে চলে আসলো এবং উচ্চস্বরে মাহিনকে ডাক দিল। মাহিন আরেকটু সামনে এগিয়ে গিয়েছিল। ওর ডাকে পিছন ফিরে চাইল। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে অবশেষে রায়েদকে দেখতে পেল। রায়েদও সাইকেল নিয়ে এগিয়ে গেল এবং মাহিনের পাশে এসে থামল। মাহিন কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রায়েদ বলল, হ্যালো। মাহিন হালকা হেসে বলল, হ্যালো। হঠাৎ এখানে তুমি? মাহিন এবার শান্ত কণ্ঠে বলল। তোমার বাসায় যাচ্ছিলাম। রায়েদ ভ্রুকুচকে জিজ্ঞেস করল, আমার বাসায় হঠাৎ? আমার সাথে দেখা করতে? মাহিন সাক করে বলল, আমি আসলে মিসেস মাদির সঙ্গে দেখা করতে আসছিলাম। রায়েদ ভ্রুকুচকে জিজ্ঞেস করে, মানে আমার মা? না, তোমার দাদি। রায়েদ সাই চালিয়ে মাথা নাড়ল, তারপর বলল, ওনার সাথে আবার কি কথা আছে তোমার? মাহিন গাঢ় কণ্ঠে বলল। তোমাকে বলবো না, ওনাকেই বলবো। রায়েদ দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, আচ্ছা চলো আমার সাথে। মাহিন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল। তোমার বাসায়? রায়েদ সামনের দিকে দৃষ্টি রেখে বলল, না, বাসায় না, অন্য একটা জায়গায়। মাহিন এবার ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কিন্তু কোথায়? রায়েদ আমুদে গলায় বলল। চলো তাহলেই দেখবা। বলেই সাইকেল চালানো শুরু করলো। মাহিন দাঁড়িয়ে না থেকে ওর সাথে সাথে সাইকেল চালিয়ে এগিয়ে গেল। ওরা এখন ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। সামনের রাস্তাগুলো একই রকম। পাশাপাশি সাইকেল চালিয়ে যাওয়ার সময় দুইজনে নিশ্চুপ রইল। ওরা প্রায় 15 মিনিট পর প্যাসিফিক পার্কের সামনে এসে থামলো। মাহিন সাইকেল থেকে নামার পূর্বেই জিজ্ঞাসা করলো, আমরা পার্কে এসেছি। রায়েদ সাইকেল থেকে নেমে পড়ল, এসেছি তো প্যাসিফিক পার্কে, কিন্তু আমরা ঠিক পার্কে যাব না। মাহিন আর কিছু বলল না। ওরা দুজনেই পার্কের সামনের পার্কিংয়ে সাইকেল রেখে আসলো। স্যান্টা মনিকার সবচাইতে বড় আকর্ষণগুলোর মধ্যে একটি হলো প্যাসিফিক পার্ক। নানা দেশ থেকে নানান বর্ণের বিভিন্ন কালচারের মানুষ
এবং বিভিন্ন বর্ণের মানুষ এখানে প্রতিনিয়ত ঘুরতে আসছে, ফলে প্রচণ্ড ভিড় থাকে। তাও আবার বিকেলের সময়টাই হচ্ছে ভিড় হওয়ার আদর্শ সময়। চারিদিক মানুষে গিজগিজ করছে। পার্কের সামনে ওরা দাঁড়িয়ে আছে। দূর থেকেও সেই ল্যান্ডমার্ক ফেরিস হুইলটা দেখা যায়। রোলার কোস্টার এবং অন্যান্য রোমাঞ্চকর জিনিস তো আছেই। পার্কের পাশেই রয়েছে প্যাসিফিক পার্ক ব্রিজ। এই ব্রিজ সোজা প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে গিয়েছে। যদিও ব্রিজটা খুব বেশি একটা লম্বা নয়, রাইট সেই দিকেই এগিয়ে গেল। যদিও সূর্য ডুবতে কিছু সময় হতে রয়েছে, তবুও আকাশে ইতিমধ্যেই কমলা, গোলাপি এবং বেগুনি রঙের মিলন ঘটেছে। সন্ধ্যায় পার্কের পরিবেশ আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠল। ব্রিজের কাছে পৌঁছে একবার থামল। পুরোটা সময় মাহিন রায়দের দিকে আগ্রহ ভরা দৃষ্টিতেই তাকিয়ে রয়েছে। মাঝে মাঝে দৃষ্টি সরিয়ে চারিদিকের পরিবেশও উপভোগ করছে। কাঠের তক্তা বসানো চওড়া ব্রিজ, দুপাশের কালো কাঠের রেলিং দেওয়া, যদিও তা খুব বেশি উঁচু নয়। ব্রিজ থেকে প্রায় 14-15 ফুট নিচে সাগরের ঢেউ আছড়ে পড়ার শব্দ শোনা যায়। গাঢ় নীল প্রশান্ত মহাসাগর কখনোই প্রশান্ত থাকে না। বেশিরভাগ সময়ই সাগর উত্তাল থাকে, শুধু ভাটার সময় ছাড়া। সাগরের গাঢ় নীল রং এখনও আকাশ ও সূর্যের আলোয় কমলাটে দেখাচ্ছে। ওরা দুজন ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। মাহিন নিজের পকেট থেকে সেই কালো চিরকুটটা বের করলো। আজও এটা সাথে করেই এনেছিল। যদিও তা রায়েদকে দেবে এমনটা ওর পরিকল্পনায় ছিল না। রায়েদের দিকে বাড়িয়ে ধরলো সেটা। রায়েদ চিরকুটটা দেখে একটুও অবাক হলো না, যেন ও প্রস্তুতি ছিল এমন কিছুর জন্য। ধীরে ধীরে হাত বাড়িয়ে ওটা হাতে নিল। কিছুক্ষণ নিশ্চুপভাবে চিরকুটটার দিকে চেয়ে থাকার পর বলল, এটা আমারই লেখা। মাহিন বলল, আমি জানি, সেদিন পিকনিকে প্রায় বলেই দিয়েছিলাম তোমাকে এটার কথা, কি জন্য জানি আর পুরোটা বলা হয়নি। রায়েদ নির্বিকার চিত্তে বলল, তোমার চিপে টান পড়েছিল বলে। ও হ্যাঁ। রায়েদ ঘন ঘন শ্বাস ফেলছে। মাহিনের দিকে তাকাচ্ছেও না, গভীর সাগরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিন বলল, তুমি চাইলে এর ব্যাখ্যা দিতেও পারো, নাও পারো, আমি কিছু বলবো না। বলে অন্যদিকে চাইল। রায়েদ এবার ওর দিকে দৃষ্টি ফেরালো, বলল, আচ্ছা, একটা কথা বলো তো, এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি আমাকে কখনো কোনো কিছু নিয়ে প্রশ্ন করনি কেন? মাহিন বিচলিতভাবে বলল, আমার কাউকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করতে ভালো লাগে না, আর তুমি তো সেখানে এই কারণেই সকলকে এড়িয়ে চলতে, তাই না? বলেই থামল এবং দূরে দিগন্তের দিকে তাকিয়ে লম্বা এক শ্বাস ফেলে বলল, আর কারোর যদি বলার মতো এমন কোনো ঘটনা থাকেও, তাহলে আমি আশা করি যে সে যখন আমাকে নিজে থেকেই বিশ্বাস করে বলতে পারবে তখনই বলবো। রায়েদ আবার হাঁটতে শুরু করলো এবং বলল, চলো, তোমাকে আমি কিছু বলি। মাহিনও ঘুরে ওর সাথে হাঁটতে শুরু করলো। ওরা ব্রিজের শেষ প্রান্তের দিকে এগিয়ে চলেছে। ব্রিজের ওপর অল্প কয়েকজন মানুষ আছে। রায়েদ প্রলম্বিত শ্বাস ফেলল, তারপর শান্ত কণ্ঠে বলতে শুরু করলো, 4 বছর আগের ঘটনাটা এমনভাবে শুরু হয়েছিল যেমনটা বেশিরভাগ পরিবারের রোজকার ঘটনা। বলেছিলাম না, আমরা আগে বাবার সাথে প্রায়ই মাছ ধরতে যেতাম, পিকনিকেও যেতাম, কিন্তু সেই সময় বাবা কাজের চাপে খুব একটা সময় দিতে পারছিলেন না। বাবার শরীরটাও একটু খারাপ ছিল। তো বেশ কয়েক মাস ধরে আমি অপেক্ষা করেছিলাম আমার জন্মদিনের দিনটার জন্য। বাবাও আমাকে বলেছিলেন অ্যাটলিস্ট ওই দিনটায় উনি আমাকে এবং রাবিদকে নিয়ে বাইরে যাবেন। যদিও জন্মদিন আমাদের বাসায় কখনোই পালন হতো না, আমিও জন্মদিন প্রিয় মানুষ ছিলাম। যাই হোক, এখন সেই দিনটা আসলো, কিন্তু বাবা আবার সেই দিন একটু অসুস্থ ছিলেন, তাই দেখে আমি আর কিছু বলিনি। তবে একটু মন তো খারাপ ছিলই, তাই বাবা আবার আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এদিকে মা রাগারাগি করছিলেন অসুস্থ হওয়া সত্ত্বেও বাইরে যাওয়ার জন্য, এবং আমাকেও বকা দিচ্ছিলেন। যদিও আমি বাবাকে বলছিলাম না থাক, দরকার নেই যাওয়ার, তবু উনি আমাকে নিয়ে বের হয়েছিলেন। মা রাবিদকে আসতে দেননি সাথে, এবং জানো কি হয়েছে? বলেই থামলো। মাহিদের হৃদয়ে চিনচিনে ব্যথা হচ্ছে। ও কিছুটা আন্দাজ করতে পারছে ও কি শুনবে এরপর। অস্থিরতা এবং অজানা এক ক্লেশপূর্ণ অনুভূতি চোখের কোণে পানি সঞ্চার করছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়েদের দিকে। রায়েদ বলল, আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল,
এবং অদ্ভুত ব্যাপার কি জানো, আমি বেঁচে গিয়েছিলাম কিন্তু আমার বাবা বাঁচতে পারেননি। এবার মাহিনের চোখের পানি টলমলো করতে করতে গাল বেয়ে গড়িয়ে পড়ল। ও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। রায়েদ ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালো, তারপর বলল, কি হচ্ছে এসব? আমি আমার দুঃখের কাহিনী শোনাচ্ছি আর কাঁদছো কিনা তুমি? মাহিন কেশে গলা পরিষ্কার করে নিয়ে বলল, আমার চোখে পানি আসলে আমি কি করব? আমি সহজে ইমোশনাল হয়ে যাই। রায়েদ বলল, ও তাহলে তো আর বলা যাবে না। তোমার এই ঘটনা তো আমি জানতাম না। মাহিন হালকা হাসলো, তারপর নিজের নাক টেনে বলল, আচ্ছা এটা তো বলো, এসবের মাঝে তোমার কি দোষ ছিল যে মিসেস রহমান তোমার সাথে এমন আচরণ করেন? রায়েদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মা এই ঘটনার পর মেন্টালি উইক হয়ে পড়েন, একটা ট্রমার মধ্যে চলে যান এবং এরপর হাসপাতাল থেকে যখন বাসায় ফিরি তখন থেকে উনি আমাকে দেখতে পারেন না। ওনার কথা হচ্ছে আমার বাবা আমার জন্যই মারা গিয়েছেন। বলেই থামলো। এখন রায়েদের চোখের কোণে ক্ষীণ পানির কণা জমেছে। অনেক বছর পর একে একে প্রতিটা স্মৃতি স্মরণ করে সেই সময়ের মতোই মনটা ক্লেশপূর্ণ হয়ে উঠেছে। তবুও বলে গেল, এমনকি উনি তো এটাও বলেছিলেন যে আমার বাবার জায়গায় আমি কেন মরে গেলাম না। মাহিন বলল। থাক, বুঝেছি, আর বলা লাগবে না। মাহিন রায়েদের দিকে তাকালো। রায়েদ অন্যদিকে চেয়ে আছে। মাহিন কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই রায়েদ আবার বলল, কিন্তু এটাই কি অনেকাংশে সত্যি না? আসলেই তো আমিও যদি সেই দিন মরে যেতাম তাহলে আমাকে আর এসব সহ্যই করতে হতো না। অথবা আমার বাবার বদলে আমি মারা গেলে অ্যাটলিস্ট বাবা তো বেঁচে থাকতেন। মাহিন দীর্ঘশ্বাস ফেলে নিজেদের চোখের পানি মুছল, তারপর আলতো করে রায়েদের চোয়াল ধরে এদিকে মুখ ঘোরালো, বলল, আমাকে সবাই পাগল বলে, এদিকে তুমিও যে পাগল হয়ে বসে আছো সেই খবর আছে। এখানে কিভাবে তোমার দোষ ছিল আমাকে বোঝাও। তোমার বাবার মৃত্যুতে তোমার দোষ ছিল না এবং এতে কারোরই কোনো হাত ছিল না। আল্লাহ যখন যাকে নিয়ে যেতে চায় তাকে নিয়ে যায়, এতে কি কারোর কিছু করা থাকে? তোমার বাবার আয়ু এই পৃথিবীতে ততটুকুই ছিল, এটা তো তোমার দোষ না। বলেই থামলো, তারপর আবার বসালো। আর মিসেস রহমান এমনটা কেন বলেন জানো? কারণ আমাকে ভুল বুঝো না, কিন্তু উনি আসলে এখনো মানসিকভাবে স্টেবল নেই। সেই ট্রমার পর তার মাইন্ড এক জায়গায় আটকে গিয়েছে। এখন কি হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু তার জন্য তুমি নিজেকে দোষারোপ করছো কেন? রায়েদ চোখ বুঝলো। কিছুক্ষণ পর চোখ মেলে তাকিয়ে বলল, এটা আমার মাথায় এসেছে, কিন্তু যখন এসব ঘটেছে না তখন আমাদের বয়স অনেক কম ছিল। ওনাকে চাইলেও কোনো সাইকিয়াট্রিস্ট দেখাতে পারতাম না, কিন্তু যেটা যেভাবে হয়ে গিয়েছে সেটাকে তো সেইভাবেই মেনে নিতে হবে। মাহিন রায়েদের হাত থেকে সেই চিরকুটটা নিয়ে ভাঁজ করলো, বলল, এটা আমার কাছেই থাকুক, এটার এখনো কাজ বাকি আছে। যাই হোক, এখন আমার কথা শোনো। এই ব্যাপারগুলোই হয়তো আমার করার মতো কিছুই নেই, কারণ সবকিছুতে তো আর চাইলেও সাহায্য করা যায় না। তবে আমি কিন্তু তোমার পাশে আছি, সে যাই হয়ে যাক না কেন। রায়েদ হালকা হাসলো, বলল, জানি। তারপর বেশ কিছুক্ষণ নিশ্চুপ রইল দুইজনই। অবশেষে রায়েদ বলল, এখন বিশ্বাস হয়েছে যে আমি তোমাকে আসলেই বিশ্বাস করি? মাহিন ভ্রু কুঁচকে বলল, আমি কখন বলেছি যে তোমাকে বিশ্বাস করি না? ওই দিন না নৌকায় বললাম? রায়েদ বলল। আমি তোমাকে বিশ্বাস করার কথা বলেছি। মাহিন অবাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে বলল, মানে তুমি বলতে চাচ্ছ যে এতক্ষণ তুমি আমাকে বিশ্বাস করো, এটাই বোঝাতে চাচ্ছিলা? রায়েদ রাগ করে বলল। আর নয়তো কি? তারপর একটু থেমে বলল, যাই হোক, দেখো তো ব্যাপারটা কেমন হয়ে গেল। আমি তোমাকে কাঁদিয়ে দিলাম। মাহিন বলল, ইস, এটা কোনো কথা হলো? সপ্তাহে 3-4 বার তো কাঁদা আমার জন্য কমন ব্যাপার। রায়েদ ভ্রু কুঁচকে বলল, কি তোমার জীবনে আবার কি এমন হয় যে সপ্তাহে 3-4 বার তোমাকে কাঁদতে হয়? মাহিন অন্যদিকে তাকালো। না থাক, ওটা বলাটা অনেক এম্বারেসিং। কি এমন এম্বারেসিং ঘটনা ঘটে বলো তো? হাসবে না তো? না, একদম হাসবো না। আমার বই পড়ে এবং মুভি দেখে চোখে পানি আসে। মুভি দেখে আর বই পড়ে? সুপার ইমোশনাল তো তুমি। মাহিন বিব্রত ভঙ্গিতে বলল, তা বটে।
দূর দিগন্তে সমুদ্র ও আকাশের মিলন স্থলে অর্ধেক ডুবে গিয়েছে, বাকি অর্ধেকটা লাল টকটকে থালার মতো উঠে আছে। লাল টকটকে সূর্যের আলোয় সাগরে কাঁপা কাঁপা লালচে নীলাচে আলো পড়েছে। আকাশের ক্যানভাসের সঙ্গে সামঞ্জস্য রাখতে বড় বড় ভেলার মতো মেঘগুলোও সোনালি কমলা রং ধারণ করেছে। দূরে সূর্যের উপর দিয়ে এক ঝাঁক সিগাল উড়ে যাচ্ছে।